আজকের গল্প যাত্রী। প্রায় 100 বছর আগেকার কথা। সন্ধে হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে, কিন্তু মাটির ওপর অন্ধকার নেমে এসেছে। গাছপালা চেহারা কালো এবং অস্পষ্ট হয়ে আসছে। দু একটা পাখি যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে, তারা অস্ফুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত পাখা নেড়ে উড়ে চলেছে। একজন পথিক মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তার অবস্থাও অনেকটা ওই বিলম্বিত পাখির মতো। ভোর থেকে সে হাঁটছে, কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে পৌঁছতে পারল না। যে মাঠের ওপর দিয়ে সে চলেছে, সে মাঠের ঘাসের ওপর পায়ের চিহ্ন আঁকা সরু পথ নেই। শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পৌঁছতে পারবে কি না তাও অনিশ্চিত। তবু সে আশায় ভর করে চলেছে, যদি রাত্রির গাঢ় অন্ধকার নেমে আসবার আগে কোনো একটা পল্লীতে গিয়ে উঠতে পারে। পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ। সে চাকরি খুঁজতে বেরিয়েছে। তার বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু 11 দিন হেঁটে হেঁটে সে যে কোথায় সে হাজির হয়েছে তা সে নিজেই জানে না। কাল একটি ছোট্ট গ্রামে রাত্রি কাটিয়ে ভোর হতে না হতে সে বেরিয়েছিল, কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটা গ্রাম পায়নি। দুপুরে এক অশ্বত্থ গাছের তলায় বসে নিজের পুঁটলিতে যেটুকু শুকনো চিড়ে বাঁধা ছিল তাই খেয়েছিল। তারপর লাঠির ডগায় পুঁটলি বেঁধে লাঠি কাঁধে করে আবার যাত্রা করেছে, কিন্তু পথ তার কখনো শেষ হয়নি। সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল, খানিক দূরে কতকগুলো গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে। পথিক দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যার আবছায়ায় তার মনে হলো যেন একটা মস্ত দিঘি। তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকে চলল। মনে মনে বলল, দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে। যাক, ঠিক সময় আশ্রয় পেয়েছি। আরও কিছু দূর এগিয়ে এসে সে দেখল, হ্যাঁ, দিঘি বটে, প্রকাণ্ড দিঘি। এপার থেকে ওপারের বাঁধানো ঘাট ভালো দেখা যায় না। দিঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেল। চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়ালো। দিনের আলো যখন আরও ক্ষীণ হয়ে এসেছে, দিঘির ওপার থেকে পর্যন্ত ভালো করে যখন নজর চলে না, তবুও তার মনে হলো দিঘির ঘাটের ওপরে একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি ভরে জল নিয়ে উঠে চলে গেল। পথিক তখন নিশ্চিন্ত হলো যে নিশ্চয়ই কাছে গ্রাম আছে। সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে ওই মেয়েটি গোধূলি আধারে মিশে গেল সেই দিকে চলতে আরম্ভ করল। দিঘির অপর পারে পৌঁছে সে দেখল সামনে এক সারি বাবলা গাছ, আর তার ফাঁক দিয়ে মস্ত গ্রামের অনেক চালাঘর দেখা যাচ্ছে। পথিকের তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন, তাই সে ভালো করে সব দিক লক্ষ্য না করেই সেই দিকে ছুটে চলল। যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেটে বাড়িগুলোর দেয়াল অনেক জায়গায় ধসে গেছে, ওপরে খড়ের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে, যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি। সমস্ত গ্রামটা শূন্য, খা খা করছে। সন্ধে উত্তীর্ণ হয়ে যায়, তবু একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না। এসব কিছুই সে লক্ষ্য করল না। গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখল সামনে একটা বড় খোঁড়া বাড়ি। সে গিয়ে দরজায় ধাক্কা দিল। জীর্ণ দরজা নড়বড় করে উঠল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন সে হাঁক দিয়ে বলল, কে আছো? একবার বাইরে এসো। তবু সাড়া নেই। পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাড়িতে কেউ নেই নাকি? তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ কি গলার আওয়াজ পাওয়া গেল না। পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠুকে গলা খাঁকড়ে দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল। এ কি, বাড়ির উঠানে হাঁটু পর্যন্ত কাটা গাছ আর আগাছার জঙ্গল।
ওদিকের ঘরগুলো সব অন্ধকার। পথিকের হঠাৎ গা ছমছম করে উঠল। এ বাড়িতে কি কেউ থাকে না? পোড়ো বাড়ি? সে সাহসে ভর করে আরেকবার ডাক দিল, বাড়িতে কেউ আছো? এইবার তার প্রশ্নের জবাব এলো। ওদিকের অন্ধকারের ঘরের ভেতর থেকে কে যেন মেয়েলি গলায় বলল, কে গো তুমি? পথিকের এবার সাহস হলো, যাক, তাহলে বাড়িতে লোক আছে। সে বিনীতভাবে বলল, মা, আমি যাত্রী, অনেক দূর থেকে আসছি। আজ রাত্রির জন্যে আমাকে থাকতে দিতে পারবে? ওদিক থেকে জবাব এলো, পারবো, তুমি বসো। কোথায় বসবো? চারদিকে জঙ্গল। পথিক এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় হঠাৎ দেখলো তার ঠিক সম্মুখে একটা স্ত্রীমূর্তি দাঁড়িয়ে আছে। এমন আচমকা স্ত্রীলোকটি এসে উপস্থিত হলো যে পথিকের মনে হলো যেন ভোজবাজি। স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না, কারণ মুখ ঘোমটায় ঢাকা ছিল। সে তাড়াতাড়ি বলল, মা, তোমাদের পুরুষেরা কোথায়? তাদের তো কাউকে দেখছি না। স্ত্রীলোকটি ঘোমটার ভেতর থেকে বলল, পুরুষ কেউ নেই, তুমি এসো। স্ত্রীলোকটির পেছনে পেছনে পথিক দাওয়ার পরে উঠল। দাওয়াটি বেশ পরিষ্কার। সে পুঁটলি নামিয়ে খুঁটি ঠেসান দিয়ে বসল। স্ত্রীলোকটি বলল, তুমি সমস্ত দিন কিছু খাওনি, নিশ্চয়ই খিদে পেয়েছে। ঘরে ঠান্ডা ভাত আছে, খাবে? পথিক খুশি হয়ে বলল, তাহলে তো ভালো হয়। আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সত্যিই বড় খিদে পেয়েছে। ঘোমটা ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল, অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল। পথিক কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল, তারপর ধরমর করে উঠে দাঁড়ালো। তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। পুরো বাড়ির মধ্যে এ কী অলৌকিক ব্যাপার! সে পালাবে কিনা ভাবছে, এমন সময় দূর থেকে আওয়াজ এলো, চলে যেও না, তুমি অতিথি, না খেয়ে গেরস্থের বাড়ি থেকে যেতে নেই। পথিক আবার বসে পড়ল। তারপর তার পা দুটো যেমন কাঁপছিল, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুক্ষণ পর ভাতের থালা হাতে করে স্ত্রীলোকটি তেমনই আশ্চর্যভাবে তার সামনে আবির্ভূত হলো। থালাখানা তার সম্মুখে নামিয়ে রেখে বলল, খাও। তারপর দেয়াল ঘেঁষে বসল। অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পাচ্ছিল না। কম্পিত স্বরে বলল, একটা বাতি নেই কি? জবাব এলো, বাড়িতে তেল নেই। ভয়ে পথিকের গলা বুজে আসছিল, তবু সে থালায় যা ছিল তাই তুলে মুখে দিতে লাগলো, কিন্তু কি যে খাচ্ছে তা বুঝতে পারল না। কিছুক্ষণ সব নিস্তব্ধ। পথিক কলের পুতুলের মতো খেয়ে যাচ্ছে, কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রীলোকটির দিকে। তাকে ভালো করে দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তো বা আবার অদৃশ্য হয়ে গেছে। শেষে আর নীরবতা সহ্য করতে না পেরে সে বলে উঠল, এই গ্রামের নাম কি? বীরগা। পথিক চমকে উঠল, বীরগা? তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে যে শুনেছিল যে অঞ্চলে বীরগা বলে এক মস্ত গ্রাম ছিল। 5 বছর আগে প্লেগ মহামারীতে একবারে শূন্য হয়ে গেছে। সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না। এ সেই বীরগা? হঠাৎ প্রশ্ন হলো, আর কিছু চাই? না না বলে পথিক উঠবার উপক্রম করল। অন্ধকার থেকে আবার আওয়াজ এলো, উঠো না, তোমার এখনো পেট ভরেনি। শুধু নুন দিয়ে পান্তা ভাত কি খাওয়া যায়? তোমাকে একটা লেবু এনে দিই, কেমন? গাছেই আছে। পথিক কোনো জবাব দিতে পারল না, কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটল তাতে তার মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। আবছায়া অন্ধকারে সে দেখল একটা লম্বা হাত লম্বা হয়ে গিয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। উঠোনের এক কোণে প্রায় 20 হাত দূরে একটা পাতিলেবুর গাছ ছিল। সেই গাছ থেকে লেবু পেড়ে হাতখানা আবার ফিরে এলো। এই নাও লেবু। বাবা গো বলে পথিক দাওয়ার ওপর থেকে লাফিয়ে পড়ল। তারপর উঠি কি পড়ি করে ছুটতে আরম্ভ করলো। তার পুঁটলি, তার লাঠি সেখানেই পড়ে রইল। ক্ষীণ একটা স্বর সে শুনতে পেল, যেও না, যেও না। পথিক তখন আর দিক বেদিক জ্ঞান নেই। সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাস্তার দুধারের বাড়িগুলো অস্পষ্টভাবে তার পাশ দিয়ে সরে যেতে লাগলো। কোনোটা ভেঙে উঠেছে,
কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও একটা জীবন্ত প্রাণীর সাড়া নেই, যেন পরিত্যক্ত শ্মশান। তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে, আকাশে চাঁদ নেই, কেবল কয়েকটা নক্ষত্র মিটিমিটি করে জ্বলছে। পথিক হোঁচট খেয়ে দুবার পড়ে গেল, কিন্তু তার গতি হ্রাস হলো না। গড়াতে গড়াতে উঠে আবার দৌড়তে লাগলো। তার মনে হতে লাগলো যেন সেই সাদা কাপড় পরা মূর্তিটা এখনও তার পেছন পেছন ছুটে আসছে, এখনই লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে। এমনিভাবে অনেকক্ষণ দৌড়োবার পর পথিক গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছল। চোখে সে কিছুই দেখতে পাচ্ছিল না, কান ভো ভো করছিল, বুকের ভেতরটা দুম দুম করে মুগুরের ঘা পড়ছিল, যেন এইবার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। সে তৃতীয়বার হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু আর তার উঠে পালাবার শক্তি ছিল না। সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুজে পড়ে রইল। এইভাবে পড়ে থেকে হৃৎপিণ্ডের উৎপন্ন স্পন্দন যখন একটু কমে এসেছে, তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল। চারদিকে গাঢ় অন্ধকার, আলকাতরা মাখানো দেয়ালের মতো তাকে ঘিরে রয়েছে। কোনো দিকে কিছুই দেখা যায় না, এমনকি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সে গ্রাম তার পেছনে কি সম্মুখে কি পাশে তাও সে আন্দাজ করতে পারল না। কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে? পথিক টলতে টলতে উঠে দাঁড়ালো। হাঁটু দুটো তার ভেঙে পড়ছিল, কিন্তু তবু সেই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে। একটা দিক ঠিক করে সে যত সম্ভব দ্রুত চলতে লাগলো, কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। 5 মিনিট চলবার পরেই সে মানুষের গলার আওয়াজ পেল, যেন কাছেই কোথাও অনেকগুলো লোক একসঙ্গে বসে জটলা করে গল্প করছে। তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট। পথিকের মন আশায় ভরে উঠল। সে ভাবল, দৌড়তে দৌড়তে নিশ্চয়ই কোনো লোকালয়ের কাছে এসে পড়েছে। সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকেই চলতে লাগলো। শব্দের দিকেই তার লক্ষ্য ছিল, তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না। ছোট ছোট বাবলা ঝোপে তার গা ছড়ে যেতে লাগলো, পায়ে কাঁটা বিঁধতে লাগলো, তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে ছুটে চলল। ক্রমশ একটা স্যাঁতস্যাঁতে উদ্ভিদ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো। একটা ভিজে নিঃশ্বাসরোধকর বাতাস তার গায়ের উপর দিয়ে বয়ে গেল। এদিকে পায়ের নিচে মাটিও ক্রমে নরম তলতলে হয়ে আসছে। চলতে গিয়ে পা বসে যাচ্ছে, যেন দুর্গন্ধ পাকে ভরা জলার দিকে সে এগিয়ে চলেছে। কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠছে। পথিক ভাবছে, এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্তানায় পৌঁছবে। হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে এক বাবলার ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল। ঠিক তার সামনে প্রায় 10 হাত দূরে একটি আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল। তারই নীল আলোতে পথিক নিমেষের জন্যে সমস্ত দৃশ্যটা স্পষ্ট করে দেখতে পেল। একটা পাকে ভরা কুণ্ডের মাঝখান থেকে এই আগুনের পিণ্ডটা উঠছে, আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলো মূর্তি গোল হয়ে বসে আছে। পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল। এ যে আলেয়া! তবে কি সে শ্মশানে এসে পড়েছে? শ্মশানেই তো আলেয়া জ্বলে, আর ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা? মানুষ? কিন্তু মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন? তাদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি, কিন্তু যেটুকু দেখেছিল। এই সময় আর একবার আলেয়ার আলো জ্বলে উঠল। এবার পথিক তাদের ভালো করে দেখতে পেল। মানুষ নয়, তারা মানুষ নয়, শুধু এক পাল আস্ত কঙ্কাল। তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই। পথিকের আর চিৎকার করবার ক্ষমতা ছিল না। সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল, কিন্তু তার কাপড় বাবলার জালে আটকে গেছিল। যেমনই পালাতে গেল অমনি কাপড়ে টান পড়ল, যেন কে তাকে পেছন থেকে টেনে ধরেছে। পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা গোঙানির শব্দ বার হলো। সে কাদার ওপর মুখ গুজে পড়ে গেল। তারপর সব স্থির। হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে
পথিক দেখল সে ওই আলোককুণ্ডর ধারে বসে আছে। তার মনে একটুও ভয় নেই। আবার আলেয়া জ্বলে উঠল। যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা নড়ে চড়ে বসল। তাদের হাড়গুলো খটখট করে উঠল। পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞেস করল, কি হে, তুমি কতক্ষণ এলে? পথিক কথাটা ঠিক বুঝতে পারল না, যেন ইতিপূর্বে কি হয়েছে তা সব মনে করতে পারছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে অদূরে বাবলা গাছের একটা ঝোপ সে দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় গুজে পড়ে আছে। তখন সে সব বুঝতে পারল। ফিরে এসে বলল, আমি এইমাত্র আসছি। কঙ্কালটা বলল, বেশ বেশ, ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে, তারই একটার মধ্যে ঢুকে পড়ো। তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের বাকি। যতদিন মাংস পচে হাড় না বেরোয় ততদিন ধারেই কারবার চালাও। অন্য কঙ্কালগুলো একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। আজকের গল্প শেষ হলো। গল্প শোনো, গল্প পড়ো, পরের সপ্তাহে আবার দেখা হবে।